আজকে আপনাদের সামনে এমন একটা তথ্য তুলে ধরবো একেবারেই কিছু এভিডেন্স দেখিয়ে, যেটা দেখলে আপনাদের গা শিহরে উঠবে। প্রত্যেকটি ফ্যামিলির মধ্যেই তো মহিলা ফ্যামিলি মেম্বার থাকে, তাই এই যে ঘটনাটা আজকে আপনাদের সামনে বলবো, সেটা শুনলে আপনাদের চক্ষু চড়ক গাছ হবে এবং নিশ্চিতভাবে মনের কোনায় ভয়ের সৃষ্টি হবে। দেখুন, এমনিতেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে বলেছেন যে পশ্চিমবঙ্গ নাকি মেয়েদের জন্য একেবারে সেফ প্লেস। আমরা এটা কোনোদিন দাবি করি না যে পৃথিবীর কোথাও, এমনকি ভারতবর্ষের কোথাও মহিলা নির্যাতন হয় না। একমাত্র পশ্চিমবঙ্গই এমন একটা রাজ্য যেখানে মহিলাদের ওপর উৎপীড়ন এবং নিপীড়ন হয়, এবং ভারতবর্ষের অন্যান্য কোনো রাজ্যে এরকম ঘটনা ঘটে না, এমনটা ডেফিনেটলি আমরা বলি না এবং কেউ বলতে পারবেন না। বরঞ্চ কোথাও কোথাও, বিশেষ করে দিল্লির দিকে বোধহয় নারী নির্যাতনের ঘটনা আরও বেশ কিছু পশ্চিমবঙ্গ থেকেও হয়তো বেশি, সম্ভবত উত্তরপ্রদেশেও। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বা আপনাদেরও প্রশ্ন, যে অন্যান্য রাজ্যে যে সমস্ত নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটে, সেখানে প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই পুলিশ প্রশাসনকে ধর্ষকদের সেফগার্ড করার জন্য বা ধর্ষকদের বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ আমরা নিতে দেখি না। কিন্তু পশ্চিমবঙ্গে কি অদ্ভুত একটা কারণে আমরা জানি না, বারবার, অন্তত যে সমস্ত তথ্যগুলো, বড় বড় তথ্য আমাদের সামনে এসেছে, সেই তথ্যগুলোতে আমরা বারবার দেখেছি প্রশাসনকে ধর্ষকদের পাশে দাঁড়াতে। উদাহরণস্বরূপ এরকম প্রচুর ঘটনা রয়েছে। দু একটা ঘটনা উল্লেখ করে দিই আপনাদের সামনে। একেবারেই সকলের মনে রয়েছে পার্ক স্ট্রিটের ঘটনা, আমাদের রাজ্য প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। এরপরে হাঁসখালির ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করে তাকে, তার মৃতদেহটাকে জ্বালিয়ে দেওয়ার পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ওদের মধ্যে লাভ অ্যাফেয়ার্স ছিল, কিংবা ওই নাবালিকা মেয়েটি নাকি প্রেগনেন্ট ছিল। এই ধরনের অজস্র আপনারা যদি ভিডিও দেখেন, দেখবেন পুলিশ প্রশাসনকে ধর্ষকদের পাশে দাঁড়াতে দেখা গেছে। কিন্তু কেন, এর উত্তর এখনো পর্যন্ত আমি পাইনি। অনেকভাবে রাজনৈতিক বিশ্লেষণ করার চেষ্টা করি, কিন্তু কেন একটা রাজ্য প্রশাসক ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করবে, বা পুলিশ প্রশাসনও ধর্ষকদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে, কেন এটা? অন্তত প্রাথমিক প্রমাণগুলো যেগুলো আসছে, বা বা যে সমস্ত সমাজ মাধ্যমে আলোচনা হয়েছে, কিংবা কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ, তা নিয়ে এই প্রশ্নগুলো ওঠে। এবং তার সব থেকে বড় প্রমাণ আরজিকর কাণ্ড এবং পুলিশের ভূমিকা। ব্যাস, এই পর্যন্ত সব ঠিক রয়েছে। কিন্তু আজকে আপনাদের সামনে যে তথ্যটা দেব, সেটা নিয়ে কোথাও এইভাবে হইচই হয়নি। এবং পশ্চিমবঙ্গে দিনের পর দিন যে এত ধর্ষণ হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, সেই খবরগুলো আরজি করের মতো করে প্রকাশ্যে আসে না। কিন্তু তার মানে এই নয় সেই ঘটনাগুলো কোথাও গিয়ে সেগুলো কম গুরুত্বপূর্ণ। আজকে তেমনই একটা ঘটনা আপনাদের শোনাবো, শুনলে গা শিউরে উঠবে আপনাদের। আসুন প্রথমেই আপনাদের একটা শিরোনাম দেখাই আনন্দবাজার পত্রিকায়। আইএএসের স্ত্রীর শ্লীলতাহানি, গাফিলতির অভিযোগে ৩ মহিলা পুলিশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের। এই ব্যাখ্যায় আমি পরে আসবো, কিন্তু বুঝতে পারলেন তো, আপনাদের আগেও বলেছিলাম একজন আইএএস অফিসার, তার স্ত্রীকে কলকাতায় শ্লীলতাহানি করা হয়েছে। এবং যেটা শ্লীলতাহানি বলা হচ্ছে, বিজেপির মুখপাত্র তরুণজ্যোতি তেওয়ারি সেটাকে ধর্ষণ বলেছেন। জানি না সেটা আদতে ধর্ষণ না শ্লীলতাহানি। কি লিখেছেন তরুণজ্যোতি তেওয়ারি? তিনি লিখছেন, কলকাতা পুলিশ মানে নির্লজ্জ পুলিশ, এরা মানুষ হবে না। রাজ্যের বাইরে কর্মরত এক আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণ করেছিল এক ব্যক্তি, এবং সেই মামলার কি হয়েছিল জানা আছে? একটা ঘটনাক্রম আপনাদের জানা উচিত। এই বলে তিনি আরো বেশ কিছু বিস্তারিত লিখেছেন, এবং তিনি ওই ধর্ষিতা কিংবা ওই শ্লীলতাহানি হয়েছে যে মহিলার, তার দুটি অভিযোগপত্র কিছু পার্সোনাল ডিটেলকে হাইড করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের সামনে ওই মহিলা ঠিক কি কি অভিযোগ করেছিল পুলিশের কাছে সেটা আপনাদের শোনাবো, এবং পুলিশ কি কি পদক্ষেপ নিয়েছে সেটাও আপনাদের শোনাবো। আর পুলিশের এই পদক্ষেপের পর কলকাতা হাইকোর্ট কি অর্ডার দিয়েছে সবটাই আপনাদের শোনাবো। আসুন আপনাদের আমি একটা অংশ পড়ে শোনাই, যেখানে ওই নির্যাতিতা বর্ণনা করেছেন তার সঙ্গে ঠিক কি হয়েছিল। এবং খুব স্বাভাবিকভাবেই তার পরিচয় আমরা সামনে আনবো না, সেই জন্য কিছু কিছু তথ্য আমরা হাইড করেছি, এবং তার কোনো ভিডিও, তার কোনো ফটো দেখাবো না। আপনারা বক্তব্যটা কানে শোনার চেষ্টা করুন। দেখুন কি লেখা রয়েছে। ইংরাজিটা পড়বো, তারপরে বাংলায় আপনাদের বলে শোনাবো। Suddenly, on 14 July 2024, at about 11:30 p.m. at night, when I was returning from my place of work, Chaigaram,
accused Abhijit Mitra in completely intoxicated condition barged onto me in front of the gate of my residential apartment situated at such and such. অর্থাৎ তিনি বলছেন 14ই জুলাই 11:30 রাত্রির বেলায় আমি আমার কাজ থেকে অফিস থেকে যখন বাড়ি ফিরি তখন আমার বাড়ির গেটের সামনে অভিজিৎ মিত্র নামে একজন অ্যাকিউজড, যিনি হঠাৎ করেই আমার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তিনি কমপ্লিটলি ইনটক্সিকেটেড মদ্যপ অবস্থায় ছিলেন। তারপরে কি লেখা রয়েছে, বিফোর আই কুড আন্ডারস্ট্যান্ড হি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচড মি অ্যান্ড সেক্সুয়ালি মলেস্টেড মি, সামহাউ আই এসকেপড হিজ ক্লাচেস অ্যান্ড র্যান ইনসাইড মাই ফ্ল্যাট, ব্লটেড দ্য ডোর। অর্থাৎ বলছেন যে ওই ব্যক্তি আমাকে সেক্সুয়ালি মলেস্টেড করেন, আমাকে টাচ করেন বিভিন্ন জায়গায় এবং আমি কোনোভাবে তাকে ছাড়িয়ে দিয়ে কোনো ক্রমে ঘরের ভেতরে ঢুকে যাই। এরপর কি বলছেন শুনুন, অ্যাট অ্যাবাউট 6:15 AM in the morning, that is on 15 July 2024, when I was asleep, a doorbell rang in my flat. My aged alien mother-in-law, namely such and such, went to attend the door. As she opened the door, the accused Abhijit Mitra, brandishing a firearm and an alcohol bottle, and dashed inside our house, pushing my aged alien mother-in-law and enter my bedroom when I was asleep. অর্থাৎ বলছেন এই যে ঘটনাটা ঘটেছিল আগের দিন রাত 11:30টার সময়, তার ঠিক পরের দিন 6:15 সময়, ডেটটা হচ্ছে 15ই জুলাই 2024, ওই আক্রান্ত মহিলা যখন তিনি সকালবেলায় ঘুমাচ্ছিলেন তখন হঠাৎ করে ডোর বেলটা বেজে ওঠে। তারপরে তার বয়স্ক শাশুড়ি মা যখন দরজাটা খোলেন হঠাৎ করেই সেই ওই ব্যক্তি অভিজিৎ মিত্র ঝাঁপিয়ে পড়েন এবং হাতে একটা নাইফ আর মদের বোতল নিয়ে তিনি সোজা ওই মহিলাটি যেখানে রেস্ট নিচ্ছিলেন ওই বেডরুমের মধ্যে ঢুকে পড়েন। I startled up in complete shock as accused person mercilessly pounced upon me and in completely perverted manner torn off my night dress which I was wearing. এবং বলছেন যে ওই ব্যক্তি হঠাৎ করে আমার উপর ঝাঁপিয়ে পড়েন এবং আমি যে নাইট ড্রেসটা পরেছিলাম সেই নাইট ড্রেসটা একেবারেই ভয়ঙ্কর পারভার্টেডলি, মানে একেবারেই সাংঘাতিকভাবে আমার ওই নাইট ড্রেসটা ছিঁড়ে ফেলেন। He sexually abused me by forcefully inserting his finger in my private part and forcefully beat me on my lips, causing bleeding injury. এবং বলছেন একেবারে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার নাইট ড্রেসটাকে ছিঁড়ে দিয়ে তার আঙুল আমার প্রাইভেট পার্টের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তারপর আমার ঠোঁটের মধ্যে একেবারে বিচ্ছিরিভাবে কামড় দিয়ে সেটাকে ইনজুরি করে এবং সেখান থেকে রক্ত পড়তে থাকে। The accused person completely disrobed me and mercilessly assaulted me with his fist. He even punched me on my face, head and upper arm. As I refused to submit to his sexual force, he placed me at a gunpoint and threatened me that if I raise hue and cry or file a police complaint against him, he will kill me and my family members. অর্থাৎ বলা হয়েছে যে আমার ড্রেস সম্পূর্ণরূপে শরীর থেকে খুলে দেওয়া হয় এবং তারপরে আমার উপর অত্যাচার চালায়, এমনকি আমার মুখে, আমার মাথায় এবং হাতের মধ্যে ঘুষি মারে। এরপরে একেবারে কপালে বন্দুক ঠেকিয়ে আমার সঙ্গে অত্যাচার করে এবং তারপরে আমাকে এটা বলে শাসায় যে আমি যদি কান্নাকাটি করি বা চিৎকার করি তাহলে ভালো হবে না, এমনকি যদি আমি পুলিশ স্টেশনে কমপ্লেনও করি তাহলেও সেটা আমার জন্য ভালো হবে না। এই ধরনের পুরো একটা কমপ্লেন, আর পুরোটা আপনাদের সামনে পড়লাম না, এটাই আশা করি আপনারা বুঝতে পারছেন যতটা রেখে ঢেকে বলতে পারলাম আপনাদের। একবার কল্পনা করে দেখুন যে কোন অরাজক সিচুয়েশনে আমরা পৌঁছে গিয়েছি। ভাবতে পারেন তালিবান জামানায় এই ঘটনা ঘটতে পারে? আমার মনে হয় আফগানিস্তানে পর্যন্ত একটা সিকিউরিটি রয়েছে মহিলাদের, সেখানে পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটে না। অথচ পশ্চিমবঙ্গের বুকে ভাবুন একজন আইএএস অফিসার, সর্বোচ্চ পর্যায়ের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় কর্মরত একজন আইএএস অফিসার, তার স্ত্রীকে এইভাবে ধর্ষিতা হতে হলো কিংবা শ্লীলতাহানি হতে হলো, আর এটার নাম পশ্চিমবঙ্গ। অবাক এখানে নয়, আপনাদের প্রথমেই বললাম নারী নির্যাতনের ঘটনা হয়তো বিভিন্ন জায়গায় ঘটে, কিন্তু প্রশ্ন হচ্ছে এর পরের অধ্যায়টা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বা হয়তো আরজি করের সঙ্গে আপনারা মিলও পেতে পারেন যে এই মহিলা যখন পুলিশ স্টেশনে যায় তখন নাকি খুব সহজে তার কমপ্লেন লেখা হয়নি। আসুন আপনাদের কিছুটা তরুণজ্যোতি তেওয়ারির কয়েকটা লেখা পড়াই আপনাদের। কি লিখেছেন দেখুন, ওই দিন দুপুর 12টা নাগাদ অভিজিৎ মিত্র ভদ্রমহিলার অফিসে গিয়ে প্রচণ্ড ঝামেলা করে, কারণ
তিনি জানতে পেরেছিলেন যে ভদ্রমহিলা থানায় অভিযোগ করেছেন। অভিযোগ এমনি এমনি হয়নি, ঘন্টার পর ঘন্টা বসে থাকার পর অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিজিৎ মিত্রর সাথে বারবার কথা বলতে থাকে। সেই সময় ভদ্রমহিলার উপর চাপ সৃষ্টি করা হয় মামলা তুলে নেওয়ার জন্য। অদ্ভুতভাবে ধর্ষণের কোনো ধারা যুক্ত করা হয়নি, একটা সাদামাটা একটা মামলা করা হয় পুলিশের তরফ থেকে। যথারীতি পরের দিন অভিজিৎ মিত্র বেল পেয়ে যান। অর্থাৎ 14 তারিখে ঘটনাটা ঘটেছিল, 15 তারিখে তিনি কমপ্লেন করেছিলেন, আর 16ই জুলাই লেখা রয়েছে অভিজিৎ মিত্রর জামিন পেতে কোনো অসুবিধাই হয়নি, কারণ পুলিশ তাকে সাহায্য করেছিল। বুঝতে পারছেন বন্ধুরা, এত বড় একটা মারাত্মক অভিযোগ, শুধু ওই মহিলার জায়গায় নিজের পরিবারের কাউকে রেখে একবার বিচার করার চেষ্টা করবেন যে কি ভয়ানক ঘটনা ঘটেছিল। তারপরেও যখন পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলেন, পুলিশ কিন্তু গুরুত্ব দিতে চায়নি। পুলিশ বরঞ্চ মামলাটা তুলে নেওয়ার জন্য ওই মহিলাকে বারবার বলেছিলেন, এবং যেহেতু তিনি তোলেননি, একটা ছোটখাটো মানে খুব কম গুরুত্বপূর্ণ ধারা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং খুব স্বাভাবিকভাবেই পরের দিন ওই অভিযুক্ত জামিন পেয়ে যায়। এরপরে কি ঘটনা ঘটেছে আপনাদের বলি। এরপরে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কার্যত অবাক হয়ে যান, এবং সেটাই লেখা রয়েছে আনন্দবাজার পত্রিকার এই প্রতিবেদনে। আইএএসের স্ত্রী শ্লীলতাহানি গাফিলতির অভিযোগে 3 মহিলা পুলিশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। কি হয়েছে সেটা আপনাদের জানাবো, যে এই মামলাটি ওঠে বিচারপতি রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে, এবং হাইকোর্টের তরফ থেকে কি কি নির্দেশ দেওয়া হয়েছে শুনুন। প্রথম নির্দেশ, লালবাজারে মহিলা পুলিশের ডেপুটি কমিশনারকে মামলাটির তদন্তের জন্য দেওয়া হয়েছে। বর্তমান তদন্তকারী অফিসারকে 3 দিনের মধ্যে মামলার সমস্ত নথিকে হস্তান্তর করতে বলা হয়েছে। এটা গেল প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, অভিযুক্তকে জামিন দিয়েছিল আলিপুর আদালত, ওই জামিন বাতিল করতে বলেছে কলকাতা হাইকোর্ট। এবং তৃতীয়ত হচ্ছে, এই তদন্তে তথ্য বিকৃতি ও পদ্ধতিগত ত্রুটির জন্য 3 মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে কলকাতা পুলিশ কমিশনারকে। বিভাগীয় তদন্ত হবে লেক থানার এএসআই সুজাতা বর্মন, তিলজলা থানার এএসআই কল্পনা রায় এবং করেয়া থানার এএসআই অর্পিতা ভট্টাচার্যের বিরুদ্ধে। এবার একবার ভেবে দেখুন, একজন নারী অত্যাচারিত হয়ে, এবং তিনি যে সে নারী নয়, তিনি নিজে কর্মরতা, আইটি সেক্টরে কাজ করতেন, এবং তার হাজবেন্ড হচ্ছে আইএএস অফিসার, উড়িষ্যায় পোস্টিং রয়েছে তার হাজবেন্ডের। অর্থাৎ হাই প্রোফাইল একজন নারীর যদি এই ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কি ঘটতে পারে। এবং ওই মহিলা যখন পুলিশের কাছে সাহায্যের জন্য গিয়েছিল, তখন পুলিশের তরফ থেকে কি কি অভিযোগগুলো আসছে কলকাতা হাইকোর্টের রায়টা পড়লেই আপনারা বুঝতে পারবেন, যে 3 এএসআই এর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। মানে সন্দেহ করেছেন যে এনারা তথ্য বিকৃতি করেছে, ঠিক যেমন আরজি কর কাণ্ডের ঘটনার জন্য সিবিআই তদন্ত করছে, দেখুন এখানেও কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ তথ্য বিকৃতি করেছে। ভাবতে পারছেন, মানে মডেলটা একেবারে সেম। ধর্ষকদের বাঁচানোর কেন এত তাগিদা, এই প্রশ্নের উত্তরটা আমি অনেক দিন ধরে খোঁজার চেষ্টা করছি, কিছুতেই পাচ্ছি না। দেখুন, এই যে অভিযুক্ত অভিজিৎ মিত্র, তার তো কোনো তৃণমূলের পরিচয় এখনো পর্যন্ত আমি জানতে পারিনি, এবং সত্যি সত্যি তার অন্য কি পরিচয় রয়েছে সেটাও আমরা জানি না। কিন্তু এদের সত্ত্বেও রাজ্যের শাসক দল বা পুলিশ প্রশাসনের তরফ থেকে এহেন অভিজিৎ মিত্রকেও বাঁচানোর জন্য শত চেষ্টা করা হলো। এমনকি এমন কাজ তারা করলেন, নিজেরাই বিপদের মুখে পড়লেন। হয়তো তারা জানেন যে তাদের তদন্তের ভার দেওয়া হয়েছে কলকাতা পুলিশকেই। এটা অন্তত তারা নিশ্চিন্ত যে তাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ বা কোনো অপরাধ খুঁজে পাবে না। সম্ভবত এটা আমরা অনায়াসে গেস করতে পারি। কিন্তু বুঝতে পারছেন যে আমাদের রাজ্যে যতগুলি বড় বড় ধর্ষণের খবর অন্তত সামনে এসেছে, তার একটা বেশিরভাগের দিকে অভিযোগ রয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন তারা বাঁচানোর চেষ্টা করছেন ধর্ষকদের। এটা একটা মারাত্মক ট্র্যাডিশন। এই ট্র্যাডিশনের জন্যই আমরা যথেষ্ট আতঙ্কিত। দেখুন, খুন ধর্ষণ এগুলো সমস্ত রাজ্যে ঘটে, সমস্ত দেশে ঘটে, কিন্তু পুলিশ প্রশাসন 0% টলারেন্স নিয়ে চলেন, এবং অভিযুক্তদের কমপ্লেন পেলেই একেবারেই তাদেরকে ফুল সাপোর্ট দেন। আর এক্ষেত্রে আমাদের এই তৃণমূল কংগ্রেসের প্রশাসন সম্পূর্ণ উল্টো। যারা নির্যাতিতা হলেন, যারা অভিযুক্ত হলেন, তাদের বিরুদ্ধেই কিন্তু আমাদের পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকে। এর থেকে আর আপনাদের কি বলবো, একটা মারাত্মক ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আরজি করের ওই মহিলার নৃশংস মৃত্যুর ঘটনাটা সামনে এসেছে, আন্দোলন হয়েছে, এটা সব থেকে ভালো কথা। কিন্তু সমস্ত ঘটনা নিয়ে এই রকম আন্দোলন হয় না। বুঝতে পারছেন যে দিনের আলোতে কিভাবে অত্যাচার করা হয়েছে, বাড়ির মধ্যে ঢুকে
তাকে ধর্ষণ বা শ্লীলতাহানি করা হয়েছে। ভাবতে পারেন এর থেকে নির্মম ঘটনা আর কি হতে পারে? কি বলবেন বন্ধুরা এই প্রসঙ্গে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানাবেন। রাজ্য পুলিশ প্রশাসন বা আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর আপনাদের আর কতটা ভরসা রয়েছে? অন্তত এই মন্তব্যটা করে জানাবেন। তার কারণ এটা চুপ থাকার সময় নয়, চুপ থাকবেন না। নিজেদের মন্তব্যগুলো গণতান্ত্রিক অধিকার মেনে কমেন্ট বক্সে অবশ্যই পোস্ট করবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।